দেশ বিক্রি করেও এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। অভিযোগ মির্জা ফখরুলের পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পারে মানুষের ঢল। গ্রামের ব্যবসায়ীদেরও ট্যাক্সের আওতায় আনার সুপারিশ ডিসিদের। ভালো একটি নির্বাচনের প্রত্যাশা। 6 মাসে দুর্নীতি কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারির মধ্যে প্রাইমারির শিক্ষার্থীরা সব বই পাবে আশা উপদেষ্টার। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 85% বই চলে গেছে। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি। এখন দেশের শত্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে ভারত। লালমনিরহাটের তিস্তা পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচন দিলে দেশে শান্তি ফিরবে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। প্রাণের দাবি আদায়ে সকালেই তিস্তা পাড়ে ছুটে আসেন নদী তীরের মানুষ। ফাগুনের ভর দুপুরে মানুষের ঢল নামে সমাবেশ স্থলে। তিস্তার পানি ন্যায্যতা খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। 48 ঘন্টার এই কর্মসূচিতে অধিকার আদায়ের প্রত্যাশা তিস্তা পাড়ের হতভাগ্যদের। ভারতরা অনেক ক্ষতি করতেছে। এখন আমরা তিস্তায় আসছি, যতক্ষণ আমাদের দাবি পূর্ণ হবে না ততক্ষণ আমরা যাব না। এখানে আন্দোলন করব আমার দাবি নিয়ে। আমরা দাবি পূর্ণ না হলে আমরা বাড়ি যাব না। এখন পর্যন্ত এই তিস্তার ন্যায্য হিসাব আমরা পাবো না। যতক্ষণ পর্যন্ত তিস্তা ভাঙন রোধ বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা ছাড়বো না। বিকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভারত ফ্যাসিস্ট হাসিনার বন্ধু হলেও 15 বছরে এক ফোঁটা পানিও আনতে পারেনি দেশটির কাছ থেকে। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। দেশে শান্তি বজায় রাখতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি মহাসচিব। খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সহ বিভিন্ন দলের নেতারা। জেগে উঠতে হবে। শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। তিস্তার 115 কিলোমিটার জুড়ে টানা কর্মসূচিতে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল নানা আয়োজন। কর্মসূচিতে তিস্তার স্পন্দন জেগেছে বলে দাবি আয়োজকদের। সব শ্রেণীর পেশার মানুষ, সব মানুষ এখানে এক কাতারে জমায়েত হয়েছে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক, পেশাজীবী সবাই জড়িত হয়ে গেছে আন্দোলনে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার রাতে সমাপনীতে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লালমনিরহাট। এদিকে তিস্তা রক্ষায় সমাবেশ চলছে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায়। তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠনের আহ্বানে উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি চলছে। তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টের হেলিপ্যাড মাঠে অবস্থান করছে হাজারো মানুষ। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন সহ মিছিল নিয়ে যোগ দেন তারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা তীরবর্তী বুড়িরহাটে সভায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যান্যরা। তিস্তা ব্যারেজ এলাকার নদীর চরে এই সমাবেশে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার হাজারো মানুষ অংশ নেয়। নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়ে ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে জোর করে কর না বাড়িয়ে করের আওতা বাড়াতে বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জেলা প্রশাসক সম্মেলনে তারা এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, গ্রামের ব্যবসায়ীদের ট্যাক্সের আওতায় আনার সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা। জেলা প্রশাসকদের সাথে সরকারের যোগাযোগ আরও বাড়ানো হবে। আয় বাড়ানোর উপর জোর দেন তিনি। ডিসিদের সেবক হিসেবে জনগণের কাছে যাওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো বলে মন্তব্য তার। এদিকে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই তারা কাজ করে। আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল দেওয়া হবে। এছাড়া রোজার সময় 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেওয়ার কথা জানান। 10 মার্চের মধ্যে নামজারি শেষ হবে বলে জানান আলী ইমাম মজুমদার। এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, আমি ভালো ফল পাবো। আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনার বোধহয় ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলোতে আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়। মোট কথা ট্যাক্স এবিলিটি আমার রাজস্ব যদি আমি না বাড়াই, জোর করে রেট বাড়িয়ে না, মানে আপনার নেটটা বাড়ালে আমি দেখলাম তো আপনার ট্যাক্স আমার ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, কালকে দেখলাম যে 50 লক্ষ 60 লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ লোক ভ্যাট রেজিস্ট্রেশন। এটা কোনো সম্ভব? অন্তর্বর্তী সরকারের 6 মাসের দুর্নীতি অনেকটা কমলেও তা এখনও সহনীয় পর্যায়ে না। দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। সব জনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোন জনতা কিসের জন্য মব করে সেটা দেখতে হবে। তবে দুর্নীতি কমানো গেলেই সব সেক্টরের উন্নতি করা সম্ভব বলে মত তার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল 53 বছর পুলিশকে এভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি যা করেছে অন্তর্বর্তী সরকার। মিডিয়া দুর্নীতি নিয়ে নিউজ করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব ক্ষেত্রে পুলিশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সুচিকিৎসা সহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। দর্শক, সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোবাশ্বের, অভ্যুত্থানে আহতদের আন্দোলনের সর্বশেষ খবর জানাবেন আর তাদের দাবিগুলোর ব্যাপারেও বিস্তারিত জানাবেন। অবস্থান নিয়ে আজকে দুপুর 2টা থেকে কিন্তু তারা এই শাহবাগ মোড় অবরোধ করেছিল। তো আমি সরজমিনে আসার পর যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আসলে তারা কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা সংখ্যায় খুবই কম, এবং তারা তাদের যে দাবিটা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে, লিখিত একটা দাবি প্রস্তাব করেছে। অর্থাৎ সরকার তাদেরকে 3টা ক্যাটাগরিতে আসলে কিছু সুবিধা দিতে চেয়েছিল, কিন্তু সেই 3 ক্যাটাগরি তারা এখন আর চাচ্ছে না। তারা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি চাচ্ছে। এ ক্যাটাগরিতে তাদের যে সুবিধাগুলো তারা চাচ্ছে সেটা হলো মাসিক ভাতা 20,000 টাকা করে দিতে হবে, এবং যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করবে তাদেরকে আসলে সরকারি বা আধা সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। তারপরে দ্বিতীয় ক্যাটাগরিতে তারা যে সুবিধাটা চাচ্ছে সেটা হলো তাদের মাসিক ভাতা 15,000 টাকা করে দিতে হবে, এবং যারা আধা মানে পঙ্গুত্ব বরণ করেছেন, অর্থাৎ যাদের পা নেই বা হাত নেই, তাদেরকে সরকারি বা আধা সরকারি সরকারি অফিসে চাকরির সুবিধা করে দিতে হবে। এবং 3 নম্বর একটা ক্যাটাগরি ছিল যেটাতে শুধু চাকরির বিষয়টি ছিল, কোনো ভাতার কথা উল্লেখ করা হয়নি। আসলে তারা ওই সি ক্যাটাগরির যেই বিষয়টা ছিল সেটা আসলে বাতিলের দাবিতেই তারা আজকে এখানে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, শাহবাগে ওরা যে অবস্থান করছে সেই অবস্থানকে কেন্দ্র করে আসলে এলাকার যে যান চলাচল সেটা কিন্তু তেমনভাবে স্থবির হয়ে যায়নি। আসলে যান কিন্তু চলাচল করছে, এর মাঝেই তারা এখানে অবস্থান করছে।
আর আমি যদি আরও পরিষ্কার করে বলতে চাই যে আপনি যদি মৎস্য ভবন থেকে যদি আপনি সায়েন্স ল্যাবের দিকে আসতে চান তাহলে কিন্তু আপনি বাধার সম্মুখীন করবেন। তাছাড়া শাহবাগের যে বর্তমান অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়া চলছে এবং এর মাঝেই তারা একটি জায়গায় অবস্থান নিয়ে তাদের দাবি দাওয়া পেশ করছে এবং বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে আসলে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে পরবর্তীতে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফিরছি অন্যান্য সংবাদে। ফেব্রুয়ারির মধ্যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে গাজীপুরের শ্রীপুরে 2 দিনের রিডিং কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, তৃতীয় শ্রেণী পর্যন্ত বইগুলো 85 ভাগের উপরে চলে গেছে, আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই 84 ভাগ গেছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়। সুতরাং কেউ যদি মনে করে কিন্ডারগার্টেনে গেলে বাচ্চারা ভালো পড়াশোনা করবে সেটা তার ব্যাপার। তবে প্রাইমারি শিক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার। ক্লাস 3 পর্যন্ত বইগুলো সেইগুলোর আপনার 85 ভাগের উপরে তাদের চলে গেছে মাঠে। আর আমাদের 4-5 যেখানে আমরা পিছিয়ে ছিলাম সেক্ষেত্রেও 84 ভাগ গতকালকে আমি রিপোর্ট পেয়েছি। ফলে আমি আশা করি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটা বাচ্চাই বই পেয়ে যাবে, প্রাইমারির বইগুলো। প্রাইমারি শিক্ষা যেন মানটা বাড়ে আমরা সেই চেষ্টা করছি, এবং যেসব জায়গাতে প্রাইমারি স্কুলগুলো ভালো চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করার জন্যই ভিড় করে। 1 2 নম্বর হচ্ছে আমরা দেখবো যেসব কিন্ডারগার্টেন গুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে। 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোনালিসা ইসলামকে। এদিকে চট্টগ্রামের হাজারীগুলিতে যৌথ বাহিনীর কাজে বাধা ও অ্যাসিড নিক্ষেপের মামলায় ডাক্তার কথক দাসকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ড শুনানির জন্য আজ ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসাকে মেহেরপুরের আমলি আদালতে নেওয়া হয়। বিচারক শারমিন নাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। রবিবার রাতে ঢাকার ইস্কাটনে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এদিকে চট্টগ্রাম মহানগরীর হাজারীগুলিতে যৌথ বাহিনীর কাজে বাধা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ডাক্তার কথক দাসের 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেয়। 5 নভেম্বর হাজারীগুলিতে যৌথ বাহিনীর ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এতে সেনাবাহিনীর 5 সদস্য সহ 12 জন আহত হন। 5 ফেব্রুয়ারি যুক্তরাজ্য যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ ডাক্তার কথক দাসকে গ্রেফতার করে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরো বলেন, যত বেশি মসজিদ নির্মিত হবে তত বেশি মুসল্লি তৈরি হবে। মানুষ যত বেশি নামাজের দিকে ধাবিত হবে সমাজ তত বেশি অপরাধ মুক্ত হবে। নামাজ মানুষকে সব ধরনের গর্হিত কাজ থেকে দূরে রাখে। মসজিদকে আবাদ করতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি। মডেল মসজিদের মাধ্যমে দেশে ইসলামে আবহ সৃষ্টি হচ্ছে এবং এতে করে দেশের ধর্ম পালনের যে ঐতিহ্য তা আরো বেগবান হবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন। বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এদেশে তাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সহ বিএনপির কেন্দ্রীয় জেলা উপজেলা নেতারা। ধ্বংসের দ্বারপ্রান্তে 155 বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের একমাত্র ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে 1,500 শিক্ষার্থী। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 1870 সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় ব্রিটিশ স্থাপত্যকলায় তৈরি বিদ্যালয়ের ভবনের দৈর্ঘ্য প্রায় 300 ফুট ও দেয়াল 22 ইঞ্চি পুরু। মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় 22 ফুট। জানালার বদলে আছে 101টি দরজা। দীর্ঘদিনের পুরনো এ ভবনটি এখন বেশ ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে পাঠদান চলছে
প্রায় 1500 শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিভিন্ন শ্রেণীকক্ষে ফাটলের কারণে বৃষ্টি হলেই পানি পড়ে, চুন সুরকির পলেস্তারা খসে পড়ে, সবসময় আতঙ্কে থাকতে হয়। বিদ্যালয়ের ছাদ ফাটল ধরে গেছে, আমাদের মাথার উপর পড়ে এবং আমাদের পড়তে কঠিন হয়ে যায়। বইয়ের মধ্যে ইট পড়ছে, সিমেন্ট গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে, এর জন্য আমাদের খুব ভয়ে ভয়ে ক্লাস করতে হয়। আতঙ্কিত শিক্ষকরাও। দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানটির দ্রুত সংস্কার চান তারা। অনেক ভেঙে গিয়েছে, ছাদটা ভাঙা, পানি পরে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন। রিক্সের মধ্যে আমাদেরকে ক্লাস করতে হয়। এছাড়া যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলো নোংরা এবং সেই দেয়ালের যে প্লাস্টার করা হয়েছিল সেগুলো এখন ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। প্রতিষ্ঠাকালীন মূল ভবনটি 155 বছরের পুরনো। জরাজীর্ণ একটি মাত্র ভবনে ব্যাহত হচ্ছে পাঠদান। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব সহ শ্রেণীকক্ষ। 155 বছর বয়সের মধ্যে এর আগেই বিল্ডিংটি একটু জরাজীর্ণ অবস্থায় হয়ে যায়। তারপরের থেকেই আমাদের এই বিল্ডিংটি যেহেতু চুন সুরকির গাঁথনির বিল্ডিং, এখানে প্লাস্টার থাকতেছে না। বর্তমানে ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাস করা আমাদের খুবই কষ্টকর হয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা আছি। বিদ্যালয় মেরামত ও সংস্কারে আবেদনের অপেক্ষায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। জাহ্নবী সন্তোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখনো মেরামত সংস্কারের কোনো আবেদন আমাদের কাছে প্রেরণ করেনি। প্রেরণ করলে পরবর্তীতে আমরা জরিপ সাপেক্ষে প্রয়োজনীয় তালিকাভুক্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া তাদের আরেকটি সংস্কার ছিল, সেটা অলরেডি আমরা তৎপরতা আহ্বান করে ঠিকাদারকে কাজাদেশ প্রদান করে দিয়েছি। শীঘ্রই এটার কাজ শুরু হবে। ঐতিহ্যবাহী স্কুলটির দ্রুত মেরামত ও সংস্কার করার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট হাসিনা প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ অপরাধে শেখ হাসিনাকে 57 বার ফাঁসি দেওয়া উচিত বলে মন্তব্য তার। বিকেলে কেরানীগঞ্জের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বিএনপির 31 দফা বাস্তবায়নে পথসভা হয়েছে ফরিদপুরে। সদরপুর উপজেলার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ভোলায় বিএনপির জেলা সমাবেশ হয়েছে। এ সময় নেতাকর্মীরা বলেন, সংস্কারের নামে নির্বাচনের বিলম্ব বরদাস্ত করা হবে না। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কলেজের প্রবেশ পথের সামনে এ কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রয়োজনে দাবি আদায় না হলে কলেজ শাটডাউনের ঘোষণা দেন তারা। চাঁপাইনবাবগঞ্জের খেয়াঘাট পারাপারের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। ঝালকাঠিতে উন্মুক্ত সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্র জনতা। নলছিটি পৌরসভার সামনে সড়কে কর্মসূচি পালন করেন তারা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে ঝিনাইদহে। শিশু একাডেমি মিলনায়তনে এ সমাবেশে ভালো কাজের স্বীকৃতি হিসেবে 50 আনসার ও ভিডিবি সদস্যকে পুরস্কৃত করা হয়। পাবনার শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এবি ট্রাস্ট এর চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। গ্রিন ইউনিভার্সিটির 5ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচলে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাবর্তনে 4129 গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশ বিক্রি করেও 1 ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পাড়ে মানুষের ঢল। গ্রামের ব্যবসায়ীদেরও ট্যাক্সের আওতায় আনার সুপারিশ ডিসিদের। ভালো একটি নির্বাচনের প্রত্যাশা। 6 মাসে দুর্নীতি কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারির মধ্যে প্রাইমারির শিক্ষার্থীরা সব বই পাবে আশা উপদেষ্টার। 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত 85% বই চলে গেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।